যথেষ্ট উদ্বেগের কারণ আছে। এই একটা ঘটনার পেছনে যে রাজনীতি আছে এটা খুনের ধরন দেখে মনে হয়, বোঝা যায় যে প্রফেশনাল কিলার দিয়ে তাকে হত্যা করবারই চেষ্টা করা হয়েছে। আমি আশা করি, আল্লাহর কাছে বলি, হাদি ফিরে আসুক এবং এই ধরনের সমস্ত অপচেষ্টা ব্যর্থ। কিন্তু তারপরেও আমাদেরকে ভাবতে হবে যে রাজনীতিকে নিশ্চিত করার জন্যে, রাজনীতিকে সুগম করার জন্যে এই নির্বাচনটা ভালোভাবে হওয়া দরকার। ওর কাছে বক্তৃতার কোনো মানে আছে? ওর কাছে রাজনীতির কোনো অর্থ আছে? ও কি চাইবে? ও চাইবে আমার যাতে কামাই হয়, দিন শেষে আমার পকেটে যাতে এমন কিছু টাকা যায় আমি আমার সংসারটা পালতে পারি। কিন্তু তাকে আপনি কাজও দিতে পারছেন না। অতএব আমি বলছি, আমি যদি ক্ষমতায় যাই, আমি কেমনে যাবো? তো তাড়াতাড়ি ক্ষমতায় যাবো নাকি? নাগরিকও ক্ষমতায় যাবে এই ভোটে জিতে? তা মনে করি না। কিন্তু বলছি, আমি যদি ক্ষমতায় যাই, আমি এই 2 কোটি মানুষকে প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। আপনাদের হাততালি দিতে দেখে বেশ ভালো লাগলো, কিন্তু দেবো কীভাবে? দেওয়া যাবে? দেওয়া যাবে? 8 লক্ষ কোটি টাকার যদি বাজেট হয়, তার মধ্যে বছরে 1 কোটি টাকা করে 1000 করে 2 কোটি লোককে দিলে কত? 24,000 কোটি টাকা লাগবে, তাই তো? 1 কোটি করে 2000 মানুষকে, প্রত্যেক মাসে 2000 কোটি, বছরে 24,000 কোটি, তাই লাগবে তো? 8 লক্ষ কোটি টাকার বাজেটে আমি 24,000 কোটি টাকা দিতে পারবো না? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ভাই টাকা দিয়ে কী করবি? ও আমি বলছি, চিড়ামুড়ি কিনে খাক, বাতাসা কিনে খাক, ইচ্ছা ওর, কিন্তু ও তা করবে না। ওরা যদি পরিবারে 4 জন লোক থাকে, ওর 4000 টাকা হবে, তো ওই 4000 টাকা দিয়ে পরিবারটা চলবে। হয়তো দেখবেন তার মধ্যে সে 500 টাকা সেভ করেছে। পৃথিবীতে এই সিস্টেমকে বলা হয় বেসিক পে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল বেসিক পে, সর্বজনীন ন্যূনতম বেতন। এইটা সে যেরকম খুশি সেরকম খরচ করতে পারে। আপনার অসুবিধা কী বলেন তো? বছরে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। কারা করে? ব্যাংক লুট করে, তারাই তো করে। আর আপনি যাদেরকে দিচ্ছেন তাদের কত? বছরে দিচ্ছেন 24,000 কোটি টাকা। সেই টাকা কিন্তু আবার অর্থনীতিতেই ফিরে আসবে। এইটা যদি দেওয়া যায়, এই রকম একই প্রোগ্রাম আমি গরিব মানুষের জন্য করতে চাই, যার কিছুই নাই কিন্তু খুব অসুখ। ও ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সে তাকে একটা টোকেন দেবে, এই টোকেন দিয়ে তাকে বিনা পয়সায় দেখবে, চিকিৎসাপত্র দেবে, প্রেসক্রিপশন দেবে। যদি তার ওষুধ কেনার টাকা না থাকে, তাহলে তার ওই স্লিপের উপরে ওষুধ কোম্পানি, ওষুধের দোকানও তাকে ওষুধের টাকা দিয়ে দেবে। সিস্টেম করব। আপনারা দেখছেন বিভিন্ন জন এসব কথা তো এখন বলছেন। সম্ভব? এটা কত টাকা রাখতে পারে? আমাদের হিসাবে এতে 50,000 কোটি টাকার বেশি না। একটা লোককে 1000 করে টাকাও দিচ্ছেন, আবার তার চিকিৎসার সম্পূর্ণ গ্যারান্টিও দিচ্ছেন। আর মধ্যবিত্ত মানুষকে বলছি যে তোমার হসপিটাল খরচ আমরা দিতে পারবো না, বাকিগুলো আমরা দেখব। হসপিটাল খরচ তোমার নিজে চালাতে হবে। তাইলে মানুষ তো বদলাচ্ছে। আপনি যে এই বড় বড় প্রজেক্ট করেন, বড় বড় চুরি করেন, তাই তো সব জায়গায় করছেন। ওই চুরি যদি বন্ধ করতে পারেন, এই সবগুলো করা সম্ভব। কিন্তু তার জন্য দরকার এমন কোনো সরকার থাকা ক্ষমতায়, পার্টি ক্ষমতায় থাকা দরকার, যারা সত্যি সত্যি এগুলো পালন করতে পারবে। ওভার দি ইয়ার্স অনেকগুলো বছর ধরে রাজনীতিকে দেখেছেন, রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, রাজনৈতিক নেতাদের দেখেছেন। জনগণ ঠিক করবে, বুঝবে, হ্যাঁ এই দলকে বিশ্বাস করা যায়, আমরা তাদেরকে ভোট দিতে বলবো। আচ্ছা, এখন আমি তো পারছি না, আমি অন্যদের সাথে জোট বাঁধছি, বলছি ভাই চলেন এরকম করি। তো ওরা আমাকে একটা জায়গায় 2টা সিট দিল, বা আমাকে যে আমি পাই 10টা দিল 3টা, ওতে আমার কিছু যায় আসে না। আমি বলছি আমার যে প্রোগ্রামটা মানেন, অর্থাৎ ধরেন আজকে বড় দল আছে কি বিএনপি যদি আমি যা বলি এটা মানে, এই প্রোগ্রাম মানে, অথবা ধরেন তাদের সাথে কথা হলো, তারা আরেকটু ভালো প্রোগ্রাম আমাকে প্রস্তাব করতে পারলো এবং বললো না এইটা নিয়ে আমরা একসাথে করব, তাহলে এটা তো ঠিক। বিএনপি যদি ক্ষমতায় যায়, যার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে জনগণের ভাগ্য আগামী 5 বছরে বদলাতে পারে। না হলে তো সব আজান দিয়ে দখলদারিত্বে নামবে, চাঁদাবাজিতে নামবে, ধান্দাবাজিতে নামবে, মামলাবাজি করবে, সব বন্ধ করবার জন্য। এটাই পথ। আপনার কমিটমেন্ট চাই, আমি করতে হবে। আবার দল বড় নয়, আমার অনেকগুলো মানুষ, আমি আপনাকে ঘেরাও করতে পারবো না, কিন্তু আমি এমন কথা বলছি যে কথার বিরুদ্ধে আপনার কথা নেই।
যে কথাকে হাঁ বলতে হবে আপনার, আর হাঁ যদি না বলেন তাহলে বাকি মানুষ আপনাকে না বলে দেবে। সেই রকম করে বলার মানুষ চাই, অনেক মানুষ চাই। আমি বিরাট ছাত্র সংগঠন চাই। আমার ছাত্র সংগঠন যদি নাও থাকে, বিরাট ছাত্র সংগঠন যদি আমার নাও থাকে, আমি খুবই খুশি যে আজকে সবাইকে ডেকেছেন। সবাইকে বলেন, ছাত্রদেরকে বলেন এই প্রোগ্রাম আপনারা নিজেদের প্রোগ্রাম তৈরি করেন, তাদের সাথে দেন, দিয়ে একসাথে সমস্ত ছাত্ররা যদি বলে আগামী 5 বছরে এই কর্মসূচির মাধ্যমে দেশ বদল করা সম্ভব, কোনো পার্টির ক্ষমতা আছে সেটা অস্বীকার করতে পারে? কিন্তু আপনাদেরকে সেই আন্দোলন করতে হবে। তা না হলে আবার বলি, খালি মাইকের সামনে বসে বসে গালাগালি করবেন, ধমক দেবেন, দেখিয়ে দেবো অতীতের মতো, এইসব কথা বলে কিন্তু কাজ হবে না। যাদেরকে বলবেন ওরা হাসবে আর বলবে এরকম কথা সবসময় বলে, আমরা জানি এগুলো কীভাবে ঠান্ডা করতে হয়। হয়েছে না? সবচেয়ে বড় বড় স্বৈরাচারের দোষর তারা কোথায় কোথায় আশ্রয় পেয়েছে দেখছেন না? কারণ কি ওই সমস্ত দলগুলোর কোনো কমিটমেন্ট নেই, কারণ কি ওই সমস্ত দলের যারা যারা শেল্টার দিয়েছেন তারা জনগণের রক্তের প্রতি ওই শ্রদ্ধাই রাখেন না। তাদেরকে ওই অঙ্গীকারের জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারতাম তাহলে আমি মনে করি আরও বড় কাজ হতে পারত। ভালো থাকবেন সবাই। আমি খুব আশাবাদী কেন জানি? আমি আশাবাদী এই কারণে, আমি মনে করি যে যত খারাপ অবস্থা হোক না কেন মুক্তির পথ সবসময় থাকে যদি ধরতে পারি। বক্তৃতা শেষ করে দেব। একটা প্রশ্ন দিয়েছেন, হাদিকে হত্যার চেষ্টা সরকারের দায়? সরকারের খানিকটা দায়িত্ব আছেই। অনেকেই কিন্তু বলেছিল এরকম ঘটনা ঘটতে পারে। একদম প্রত্যেকটা ক্যান্ডিডেটকে শেল্টার দেবে, আশ্রয় দেবে, তাদের নিরাপত্তা দেবে, এটা যদি সরকারে থাকেন তাহলে বুঝবেন এত ইজি না। কিন্তু তারপরে দায়টা তাদের যায় না। নেপথ্যে কারা থাকতে পারে আমি আন্দাজে কথা বলতে পারি চাই না। এরকম হয়েছে না অতীতে? কোনো কিছু ঘটতেই শেখ হাসিনার আগে বলতে বিএনপি জামাত করেছে। এইসব করতে চাই না, আমি না বুঝে বলতে চাই না। কিন্তু আপনি যদি কিছু মনে হয় আপনি ওর সাথে এক্সচেঞ্জ করতে পারেন, কিন্তু অযথা কাউকে ব্লেম করা, এটা হলে দেশে সুস্থ রাজনীতি প্রতিনিয়ত বিঘ্নিত হতে থাকবে। অতএব এটা বলতে আমি বন্ধ রাখতে চাই। তবে যথেষ্ট উদ্বেগের কারণ আছে। এই একটা ঘটনার পেছনে যে রাজনীতি আছে এটা খুনের ধরন দেখে মনে হয় বোঝা যায় যে প্রফেশনাল কিলার দিয়ে তাকে হত্যা করবারই চেষ্টা করা হয়েছে। আমি আশা করি, আল্লাহর কাছে বলি, হাদি ফিরে আসুক এবং এই ধরনের সমস্ত অপচেষ্টা ব্যর্থ। কিন্তু তারপরেও আমাদেরকে ভাবতে হবে যে রাজনীতিকে নিশ্চিত করার জন্যে, রাজনীতিকে সুগম করার জন্যে এই নির্বাচনটা ভালোভাবে হওয়া দরকার, যে কোনোভাবেই হোক। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জটিভি.প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা
নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online। ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে। সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক